আসসালামু আলাইকুম। আমরা চর হেয়ার বা হেয়ার আইল্যান্ড পার হয়ে এখন সোনার চরে চলে এসেছি। শুনেছি এই সোনার চরে বালু সূর্যের আলোতে রোদে ঝিলমিল ঝিলমিল করে সোনালি কালারের, সেজন্য এটাকে সোনার চর বলা হয়। তবে আর যাই হোক, আমরা এই সোনার চরে এসে আসলে সোনার বাংলাদেশের চমৎকার চর পেয়েছি। আমি কক্সবাজার গিয়েছি, আমার কাছে কক্সবাজারের চেয়ে এই সোনার চরটা ভালো লেগেছে। আমাদের খালাম্মাও বলেছে ভালো লেগেছে। আমরা আরো আসবো। আমরা সম্ভবত এই 2026-এ ক্যাম্পেইন করব, ওখানে ক্যাম্পিং করব। তা একটু বনের দিকে এসেই এখানে একটা নৌকা দেখলাম। এই নৌকাটা জানি না কখন কিভাবে হয়েছে। কুয়াকাটায় 200 বছরের পুরনো রাখাইনদের একটা নৌকা পাওয়া গেছে, যেটা আস্তে চরে জেগে উঠেছিল। ঠিক এই এই ট্রলারটাও জেগে উঠেছে। কেন জেগে উঠেছে জানি না। এই চর হওয়াতে এখানে হয়তো বা এখানে মানুষ মারা গেছিল, অথবা এটা অনেক আগে ডুবে গেছে, আর উঠাতে পারেনি। এখন ধীরে ধীরে এই নৌকাটা জেগে উঠেছে। আমি মনে করি এই নৌকাটাও কুয়াকাটার নৌকার মতো সংরক্ষণ করা যেতে পারে, কারণ এই নৌকাটা এখন চরে জেগে উঠেছে। তবে এটা বেশি বছর আগের সেটাও মনে হচ্ছে না, কিন্তু দেখেন এটা হচ্ছে এই নৌকার মধ্যে। নৌকাটা এখন একেবারে বালুর নিচে আছে, শুধু গলইটা ভেসে আছে। এটা সোনার চর। 1970 সালে এখানে কিন্তু তারও আগের থেকে মানুষের বসতি ছিল, কিন্তু 1970 সালে প্রচন্ড ঝড় হয়, প্রলয়ঙ্কারী সেই বন্যায় এই দ্বীপটা অর্থাৎ এই চরটা একেবারে নিঃশেষ হয়ে যায়। এখন আর এখানে জনবসতি নেই। আজ আমরা এখানে এসেছি, অনেকের সাথেই আমাদের কথা হবে। আমাদের খালাম্মায় যে কথা বলবো না, এমনি শুধু দেখালাম আর কি। আমি চরের একদিক দেখাচ্ছি, এটা হচ্ছে একদিক, আর এটা হচ্ছে আর এক দিক। তারপরে আবার ডানে বাঁক নিয়ে অনেক দূর গিয়েছে, অর্থাৎ 10 কিলোমিটার। এই সমুদ্র সৈকত 10 কিলোমিটার দীর্ঘ। এখানে সরকারকে আমি অনুরোধ করব, পর্যটন কর্পোরেশনকে অনুরোধ করব, এখানে অবশ্যই কটেজ এবং অর্থাৎ ভ্রমণকারীরা যাতে আসে সেদিকে আমাদের কাজ করতে হবে। সবাই ব্যস্ত ভিডিও করায়। আমরা এখানে আইয়ুব খান ভাইকে পেয়েছি, তার সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। যিনি মান্তা সম্প্রদায় নিয়ে কাজ করেন, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি। মান্তা সম্প্রদায় হচ্ছে তাদের কোনো জমি নেই, নদী ভাঙনে অথবা এমনিও জমি নেই। যাই হোক, তারা বসবাস করে একটা নৌকায়। সেই নৌকায় বসবাস করেই তারা তাদের জীবনযাপন করে। তাদের নিয়ে উনি অনেক কাজ করেছেন। এখন আমরা এই সোনার চরের সম্পর্কে কিছু জানবো, এবং এই নৌকাটা আমরা এখানে দেখতে পেলাম, এটা সম্পর্কে কিছু বলুন আইয়ুব ভাই। জি, আসলে ধন্যবাদ। আসলে এই যে জায়গাটিতে আপনি দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা এখন যতটা শান্ত মনে হয়, কিন্তু এটার একটা ভয়ংকর রূপ রয়েছে বর্ষার মৌসুম আসলে। আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে বেশি মৎস্য সম্পদ কিন্তু এই বঙ্গোপসাগরে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সাগরগামী যে মৎস্য ট্রলারগুলো রয়েছে মাছ ধরতে যায়। আমার পিছনে যে ট্রলারটি দেখছেন যে বালুচরে আটকে গেছে, সেটি কিন্তু মৎস্য ট্রলার। হয়তো আবহাওয়া খারাপ থাকার কারণে গত বছরে এই ট্রলারটির খবর আমরা পেয়েছিলাম যে সোনারচর থেকে কিছু দূরে গিয়ে ট্রলার আটকা পড়েছে বা ডুবেছে, সেটা নিউজও আমরা করেছিলাম। কিন্তু সেই ট্রলারটি আমরা আজকে এসে দেখলাম যে সেই সরেজমিনে ট্রলারটা দেখতে পারলাম। দেখলাম যে এখন পর্যন্ত সেই ট্রলারটা কিন্তু উদ্ধার করা হয়নি। আপনি যদি জানেন এরকম একটি ট্রলার তৈরি করতে গেলে 15 থেকে 20 লক্ষেরও বেশি কিন্তু টাকা খরচ হয়। সেক্ষেত্রে কিন্তু যার ট্রলার তিনি কিন্তু আসলে ট্রলারের কাছে আসেন। কিছুই কিন্তু নিয়ে যেতে পারেনি। সেই ক্ষেত্রে ট্রলারের কিন্তু আপনারা দেখতে পাচ্ছি ইঞ্জিনের যে চুকান বলে, সেই চুকানটিও কিন্তু এখন পর্যন্ত রয়েছে, যে লোহার যে চুকানটা, এর মধ্যে এখনো মেশিং রয়েছে, গিয়ার বক্স রয়েছে। এবং বড় একদম পুরো ট্রলারটাই কিন্তু এখন পর্যন্ত বালুচরে আটকে আছে। এটার মূল কারণ হলো গিয়ে এই বৃষ্টিতে আবহাওয়া খারাপ হলে অনেক বড় বড় রোলিং হয়, তুফান হয়। এ কারণেই অনেক জেলেরা আসলে তাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না। এইটা চর কিনা সে সময় হয়তো তারা বুঝতে পারে নাই। এই পর্যায়ে আটকে যাওয়ার পরে আসলে আপনারা জানেন যে বালুচরে আটকেলে সেইটিকে আর উদ্ধার করা ওই মুহূর্তে সম্ভব হয় না। এর কারণ হলো গিয়ে কিছু পরেই ভাটা লেগে যায়, পানি নেমে যায়। তারপরে বালুতে আটকে গিয়ে তলা ফেটে গিয়ে কিন্তু এটা তলিয়ে যায়।
তো এই ছিল আপনার আর এই চরে আর কি কি আছে, এর বৈশিষ্ট্যটা কি? এই চরের অপার সম্ভাবনাময় একটি চর, সোনার চর। এটা এই নামকরণের ইতিহাস হয়তো আপনারা আরেকটি ভিডিওতে পেয়েছেন। তবে এই একই বিচে দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটি একই স্থানে দাঁড়িয়ে দেখা যায়। এবং এইখান বাংলাদেশের সর্বশেষ প্রান্ত, এখান থেকেই পরে হলো সাগর মহাসাগরের কিন্তু দেখা যায়। এবং এই বিচে রয়েছে ২৫০০ হেক্টর বনভূমি এবং এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, বনায়ন রয়েছে, ঝাউবন, কেওড়া বন, শৈলা বন থেকে শুরু করে বিভিন্ন জাতের প্রায় ১০০ প্রজাতির গাছ রয়েছে এই বনের মধ্যে। এবং এখানে বন্য মহিষ রয়েছে, হরিণ রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু এই অনেক বড় একটি বীজ, প্রায় ১২ থেকে ১৫ কিলো হবে এই সোনারচরের এই বীজটি। নতুন করে আরো বীজ আরো বড় হয়েছে। তো লাল কাঁকড়ার বিচরণ এই চরে কিন্তু সোনারচরের আপনারা দেখতে পারবেন এবং সুন্দর। এটাকে বলবো যে আমরা মিনি সুন্দরবন, দ্বিতীয় সুন্দরবন বলবো, কারণ ভিতরে সুন্দর সুন্দর ক্যানেল রয়েছে। সেই ক্যানেল থেকে জেলেরা মাছ ধরছে এবং আপনারা সেই ক্যানেল থেকে এলোমেলো ক্যানেল রয়েছে, সেখান থেকে আপনি ঘুরতে পারবেন। অস্থায়ী শুটকি পল্লী রয়েছে, বর্ষার পরে কিন্তু এখানে ৩ মাস বা ৪ মাসের জন্য শুটকি পল্লী তৈরি করে দেয়া হয়। অতএব আপনারা কুয়াকাটা কক্সবাজার বাদ দিয়ে এখানে আসুন, কারণ ভেতরে অনেক কিছু দেখতে পারবেন। কুয়াকাটা শুধু একটা দৃশ্য, তারপরে কক্সবাজারেও ঠিক তাই। আচ্ছা, এবার আমি এখানে একটা জিনিস বলি যে ভাই, আয়ুব ভাইরে বলছি যে এখানে যে জীবগুলো আসলো, প্রাণীগুলো, এটা কিভাবে আসলো? এটা আসলে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। তবে এটা তো প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কিছু গাছ, বন ফরেস্টরা এখানে বনায়ন করেছে। সেই পর থেকে তো প্রাকৃতিকভাবে। আর হলো যে আপনারা বলতে চাচ্ছেন যে জংলা মহিষ কিভাবে আসলো? সেটি হলো কোনো ব্যক্তি মালিকানা মহিষ একসময় এই বনে ঘাস খাওয়াইতে নিয়ে আসতো। পরে হারিয়ে যাওয়ার পরে আর এই ফিরে যায়নি। ফিরে যায়নি। পরবর্তীতে সরকার যখন এটাকে রিজার্ভ ঘোষণা করে, এরপর থেকে এই মহিষের বাচ্চা বৃদ্ধি করতে থাকে। প্রতি বছরই একটি করে বাচ্চা দেয়। ধরেন ১০০ মহিষ থাকলে প্রতি বছরই সেটাকে ডাবল হয়ে যায়, ২০০ মতো হয়ে যায়। হুম, হুম। আসেন এবার আমরা উনি এটাকে সুকান বললো, আমি আজকেই জানলাম এটাকে সুকান বলে। তার মানে এটা যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় সুকানি। এই সুকান থেকে সুকানি হলো। তাহলে আমরা আজকে এই চর থেকে, সোনার চর থেকে বিদায় নেব। সোনার চরের নৌকাটার মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি। এটা কুয়াকাটায়ও একটা বড় নৌকা, ২০০ বছরের আগের নৌকা পেয়েছিল। তাহলে বিদায় নিচ্ছি সোনার চর থেকে। আমি রবিউল মাশরাফি এবং আয়ুব খান। আসসালামু আলাইকুম।